পহেলা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা নেয়ার দাবি ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার। বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করতে আবারও আহ্বান। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বিএনপি জামায়াত সহিংসতা না করলে 1 বছর আগেই প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যেত, বললেন প্রধানমন্ত্রী। এবং 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে এবারও নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবে 9টি ওয়াচ টাওয়ার। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, পহেলা বৈশাখে উৎসব মুখর জনতাকে নিরাপত্তার ঝুঁকিতে না ফেলতেই বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করার উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তিনি আবারও জানান, মঙ্গল শোভাযাত্রায় হাতে বহন করা গেলেও পরা যাবে না মুখোশ, বাজানো যাবে না ভুভুজেলা। 2001 সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার পরও উৎসব পাগল বাঙালি দমে যায়নি একটুও। এবং আপনারা ধীরে স্থির হন। বছর বছর বেড়েছে এর সার্বজনীনতা, বেড়েছে লোক সমাগম, কিন্তু প্রতি বছর বাংলা বর্ষবরণে নিরাপত্তা ইস্যুটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। গেল বছর টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনা উৎসব আয়োজনে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। এরই ফল পহেলা বৈশাখে বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করার, মুখোশ পরা এবং ভুভুজেলা বাজানোর ওপর ডিএমপির বিধিনিষেধ আরোপ করা। এসব বিধিনিষেধের পর গত বছরের মতো এবার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, ডিএমপি এমন নিশ্চয়তা দিচ্ছে কিনা এ প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেন। এ ধরনের ঘটনা ঘটবে না, এটি আমার মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। এটা কোনো যৌক্তিক প্রশ্ন হলো না। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা থাকবে। বিকাল 5টা পর্যন্ত শুধু মুক্ত স্থানে এই বিধিনিষেধ করেছি, কিন্তু সংরক্ষিত স্থানে বা ইনডোরে এটি করাতে কোনো বিধিনিষেধ নাই। বাংলা নববর্ষের প্রথম দিন রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সরোবর এলাকায় রাস্তার 24টি জায়গায় ব্যারিকেড থাকবে। পাশাপাশি থাকবে বিকল্প পথ ও পার্কিং এর ব্যবস্থা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে 9টি ওয়াচ টাওয়ার। ডিএমপি কমিশনার বললেন, সবই করা হচ্ছে জনতার নিরাপত্তার স্বার্থে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই, সুনির্দিষ্ট কোনো হুমকিও নেই। জনগণকে যাতে নিরাপত্তার কোনো ঝুঁকি নিতে না হয়, সেজন্যই আমরা একজন পেশাদার বাহিনী হিসাবে এটাকে নিশ্চিত করার নানামুখী পদক্ষেপ নিয়েছি। ডিএমপি কমিশনার আরও জানান, কোনো প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রাকে যাতে নিজেদের প্রচারে ব্যবহার করতে না পারে সেদিকেও খেয়াল রাখবে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেফতার করে 2 দফায় রিমান্ডে নিল মামলার রহস্যের জট খোলেনি এখনো। এর আগে কোনো আসামি গ্রেফতার করতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমনে 2 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিধান থাকায় চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়েছিলেন তারা। এদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, 1 বছরেও এরকম একটি চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি করতে না পারাটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতার পরিচায়ক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছর পহেলা বৈশাখের সন্ধ্যায় টিএসসি এলাকায় বখাটেদের হাতে লাঞ্ছিত হন অনেক নারী, যার চিত্র ধরা পড়ে আশপাশের নিরাপত্তা ক্যামেরায়। দেশজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার পর অভিযোগ ওঠে, বখাটেদের কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও ছেড়ে দেয়া হয় তাদের। এ অবস্থায় চারদিকে যখন নিন্দার ঝড়, তখন 15 এপ্রিল শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ। 23 এপ্রিল মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। আসামিদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার।
কয়েক মাস তদন্তের পরেও কাউকে গ্রেফতার করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে চলতি বছরের 28 জানুয়ারি কামাল নামে একজনকে গ্রেফতারের পর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। কামালকে 2 দফায় 7 দিন রিমান্ডে নিলেও পাওয়া যায়নি কিছুই। আগে থেকে বললেন যে আপনি নিরাপত্তা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম একটা ঘটনা হয়ে গেল, আপনি সেটা উদ্ঘাটন করতে পারছেন না, তখন সেটা কি ইঙ্গিত করে? এখানে মানুষ আসবে, পয়লা বৈশাখ উদযাপন করবে, এটা তার একটা ঐতিহ্য। হঠাৎ করে আপনি একটা নিরাপত্তা দিতে পারলেন না, আপনি 2 জন পুলিশ ওখানে দাঁড় করিয়ে রাখলেন, এই ব্যর্থতার দায় এসে চাপালেন যে বহিরাগতরা এসে করে গিয়েছে। মানে এই যে ধরনের বক্তব্য দেওয়া, এর ফলে কি হয় যে আমরা আসলে দিন দিন আরো বেশি রক্ষণশীল হয়ে যাই। পুলিশ বলছে ভিডিও ফুটেজ থেকে 8 জনকে শনাক্ত করেছিলেন তারা। তবে ঘটনার ব্যাপারে কোনো অভিযোগকারী কিংবা সাক্ষী না পাওয়ায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু আসামি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। নারী জনের মামলার একটা টাইম বার আছে, আমরা দুবার টাইম বাড়িয়ে দিয়েছি, বাট আসলে আমরা ইনভেস্টিগেশনে কাউকে আসামি গ্রেপ্তার করতে পারিনি, ভিক্টিমও পাইনি। বড় একটা পর্যায়ে আমরা মামলাটা পুলিশ রিপোর্ট দিতে বাধ্য হয়ে যাই। একজন আসামি লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়, যদিও তার অবস্থান সে বলে, বাট আমরা আসলে তার সংশ্লিষ্ট তখন পর্যন্ত সে স্বীকার করেনি। কামাল ছাড়া আরো যে 7 জনকে শনাক্ত করা হয়েছিল তাদের গ্রেফতার করতে পারলে মামলার রহস্যের জট খুলবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বৈশাখ দোরগোড়ায়, তাই এবারও পান্তা ইলিশ সংস্কৃতির নামে সারা দেশে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। এ চিত্র দেখা গেল মুন্সিগঞ্জের মাওয়াঘাটে মাছের পাইকারি বাজারেও। এর কারণ হিসেবে বৈশাখে পান্তা ইলিশের ভ্রান্ত ধারণাকে দায়ী করছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। মাওয়ায় মাছের আড়ত ঘুরে এসে আরো জানাচ্ছেন সাজিদ রাজু। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, তারও আগে হাকডাক বেড়ে গেছে মাওয়ার মাছের পাইকারি আড়তে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তবে অন্য সব মাছ ছাপিয়ে সবার নজর ইলিশের দিকে। কিন্তু কেন? যে আলি আগে কিনছি আপনার 10,000 টাকা, হে আলি অনেক কিনতে হয় 15,000 18,000 টাকা কিনতে হয়, তাই আমরা 20,000 22,000 টাকা হালি বিক্রি করি। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা হালি। ওজনের মনে করেন 1.5 কেজি সাইজ, মনে করেন 7,000 8,000 টাকা পিস এভেলেবেল পদার বিঘায়, আর কলস্টারের বিঘায় 4,000 টাকা পিস। বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশের কি কোনো সম্পর্ক আছে? উত্তরে ইলিশ কিনতে আসা ক্রেতারাও বলছেন বাঙালি সংস্কৃতির মূল ধারার সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক কাছের নয়, তবুও কিনছেন তারা। কেন? সবের আনন্দের দিন উপলক্ষে আমরা আনন্দ করে খাওয়ার জন্য। অপসংস্কৃতি তো সবকিছুতেই ঢুকে গেছে, অপসংস্কৃতি এখন সংস্কৃতি হয়ে গেছে। কেউ কেউ বলছেন 80-র দশকে এক শ্রেণীর শহুরে নব্যধনীরা প্রচলন করেন এই পান্তা ইলিশের অপসংস্কৃতি। তাই আধুনিক যুগে নগরের পহেলা বৈশাখ উদযাপনের নামে ইলিশের বাজারে থাকে আগুন। এই পান্তা ভাত ইদানিং কালের নিয়ম হয়েছে ইলিশ মাছ খাওয়া, এটা মডেলিং যুগে আসছে, এটা আগের ঐতিহ্য যুগ না। এটা বাংলাদেশের জাস্ট ফ্যাশন, আর কিছু না। তো এই ব্যাপারে আমার মনে আসে নিয়ে যায়, ঠিক আছে, মানে সবার ফ্রেন্ড সার্কেল আছে, এদেরকে ডাকে। ইলিশ পান্তা না খেয়ে কাঁচামরিচ পান্তা খাও, আগের দিনে চলে যাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে সচেতনতার উপরও জোর দিলেন অনেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের জাটকা জব্দ করা হয়েছে। সোমবার সকালে র্যাব, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পহেলা বৈশাখের সামনে রেখে ওই এলাকার মৎস্য সংরক্ষণাগারে বিপুল পরিমাণ জাটকা সংরক্ষণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথভাবে অভিযান চালায় তারা। পরে 9টি মৎস্য সংরক্ষণাগার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা জেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। জাটকা ধরা বন্ধে আগামী 30 জুন পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্র ও শনিবার সরকারি ছুটি, তার সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বৈশাখ। তাই টানা 3 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই। এরই মধ্যে বাস, ট্রেন ও বিমানের 90% টিকিট আগাম বিক্রি হয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বোনাস হিসাবে নববর্ষ উপলক্ষে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে বিশেষ প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নাগরিক ব্যস্ততা আর শহুরে একঘেয়েমি জীবন ছেড়ে নববর্ষকে বরণ করতে এবার 2 দিন সাপ্তাহিক সরকারি ছুটির সাথে যুক্ত হচ্ছে পহেলা বৈশাখের ছুটিও। উৎসবের এই সময়টাকে নিজের মতো করে কাটাতে তাই অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি।
আবার পরিবার পরিজন নিয়ে অনেকে উপভোগ করতে যাচ্ছেন বিভিন্ন টুরিস্ট স্পটে। চাহিদার কারণে তাই অধিকাংশ বাসের টিকিটের বিক্রি প্রায় শেষ পর্যায়ে বলে জানান কর্মকর্তারা। শুক্র শনি 2 দিন বন্ধ, বৃহস্পতিবারে নববর্ষটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি যে সমুদ্র সৈকত দেখা হবে, নববর্ষটা পালন করা হবে। টিকিট বুকিং মানে 90% প্রায় শেষ, আর এখন বাকি 10% আছে, ওইটা 2-1 দিনে শেষ হয়ে যাবে। একই অবস্থা ট্রেন ও আকাশপথেও। 13 তারিখের ট্রেনেই চাপ বেশি হবে, কারণ ওই দিন ভ্যাকেশনটা শুরু হবে, বিশেষ করে বিকাল থেকে শুরু করে 3টার পর থেকে শুরু করে যে ট্রেনগুলো আছে রাত পর্যন্ত, ওইটাই সবচেয়ে বেশি। কক্সবাজারের মধ্যে আপনার অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং 13 তারিখে এগুলো প্রায় শেষের পথে, আর মোটামুটি বেশ রাশ যাচ্ছে। আর এই ছুটিকে আকর্ষণীয়ভাবে কাটাতে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে নানা অফার ও ছাড়। অন্য সময়ের তুলনায় নববর্ষের আগে আমরা একটু বুকিং একটু বেশি হচ্ছে। বিশেষ আয়োজন বলতে আমাদের স্বাভাবিক যে প্রাইস, ওখান থেকে আমরা একটু অনার করে থাকি, অফার করে থাকি, স্পেশাল অফার করে থাকি। এছাড়া সরকারি এই টানা বন্ধে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। সৌদি সরকারের নির্দেশনা মেনে এবছর সরকারিভাবে হজ যাত্রীর সংখ্যা বাড়িয়ে এবং বেসরকারিভাবে যাত্রীর সংখ্যা কমিয়ে জাতীয় হজ নীতি ও প্যাকেজের সংশোধনীতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবছর সরকারি ও বেসরকারিভাবে মোট 1,08,758 জন হজে যেতে পারবেন। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ পালন, আর এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের পুণ্যভূমিতে পাড়ি জমান লাখ লাখ মুসল্লি, যে জন্য সরকারি বেসরকারি পর্যায়েও নেওয়া হয় নানা ব্যবস্থাপনা। তবে এবারের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু সংশোধনী এনেছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চলতি বছরের হজ প্যাকেজের সংশোধনী চূড়ান্ত করে মন্ত্রিসভা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবছর সরকারিভাবে হজ যাত্রীর সংখ্যা 5,000 বাড়লেও কমেছে বেসরকারি পর্যায়ে। হজ এজেন্সিগুলোর যাত্রী বহনের সংখ্যাতেও আনা হয়েছে পরিবর্তন। সরকারি ব্যবস্থাপনায় 5,000-এর পরিবর্তে 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,798 জন সহ মোট 1,01,758 জন হজযাত্রীর সংখ্যা নির্ধারণ করা। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এবারে কোরবানির টাকা ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে হবে হাজিদের। অন্যান্য সার্ভিসেও অনুসরণ করতে হবে অনলাইন পদ্ধতি। কাউকে ব্যক্তিগতভাবে কোরবানি করার এখন সুযোগ দেওয়া হবে না। আবাসন, বাড়ি ভাড়া, পরিবহন ও ক্যাটারিং খরচ বাবদ যত অর্থ প্রদান করা হবে সবগুলো পেমেন্ট করতে হবে। সৌদি আরবের আরাফাতের ময়দানে ওয়াটার কুলিং ব্যবস্থার জন্য প্রত্যেক হাজিকে 150 রিয়াল অতিরিক্ত অর্থ পরিশোধ করার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আগামী 10 সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত 2 বছর বিএনপি জামায়াতের সহিংস কর্মকাণ্ড না হলে আরো 1 বছর আগেই 7% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হতো। ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। কোথাও জঙ্গিবাদ কর্মকাণ্ড হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতেও স্থানীয় নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। 13 বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব পেয়ে মহানগর উত্তর, দক্ষিণ এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা দেখা করেন দলের সভাপতির সঙ্গে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্রগতির পথে বাংলাদেশের যে যাত্রা তা ধরে রাখতে হবে, আর সেজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পারলে যে দেশ উন্নয়নের পথে যায় সেটা আমরা প্রমাণ করছি। হয়তো এই 7 ভাগ আমরা আরো আগে আনতে পারতাম, 2015-তে আমরা অর্জন করতে পারতাম, কিন্তু বিএনপি যদি এভাবে আর জামাত মিলে যদি এই মানুষ পুড়িয়ে হত্যা না করতো, সরকার উৎখাতের নামে
3টা মাস এদেশের মানুষের উপরে যে জুলুম তারা করেছে, কেউ ঘরে বেরোতে পারে না, তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা। দলীয় নেতাদের প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে শুধু উন্নয়ন বার্তা পৌঁছে দিলেই হবে না, তাদের সমস্যার কথাও শুনতে হবে, কাজ করতে হবে সন্ত্রাস দমনে। জঙ্গিবাদ, সন্ত্রাস আমরা কঠোর হস্তে দমন করে যাচ্ছি এবং এটা আমরা করে যাব। কাজে আপনাদের উপরে দায়িত্ব থাকবে যে ঢাকা শহরে প্রতিটি এলাকার মানুষকে সচেতন করে দেওয়া, যে কোথাও কোনো জায়গায় যদি কারো খোঁজ পাওয়া যায় যে যারা এই ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে জড়িত বা এই ধরনের কোনো কিছু কর্মকাণ্ড করছে কিনা সেটা নজরদারিতে রাখতে হবে। পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী নেতাদের নিয়ে আসার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে। হাজার হাজার নেতাকর্মী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আগামী 10 ও 11 জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। যদি কোনো অঘটন না ঘটে তাহলে আমরা আশা করব যে 10-11 জুলাই আমাদের সম্মেলনটা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের একটা সম্মেলন করা একটা বিশাল ব্যাপার। আওয়ামী লীগের সম্মেলন মানেই বাংলাদেশের অস্তিত্ব। সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে আপনার প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। আমরা চাচ্ছি যে এটা উৎসব মুখর হবে, সেই সঙ্গে নতুন নেতৃত্ব আপনার নির্বাচন করা হবে। এইবারেও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সেখানে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ, বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচিত হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে। আওয়ামী লীগ কখনো ভিন্ন মত সহ্য করতে পারে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন এই দলটি দাম্ভিকতার ব্যাধিতে আক্রান্ত হয়েছে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সোমবার তিনি এ মন্তব্য করেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ভুল ত্রুটি শুধরে নিয়ে দলের মধ্যে ঐক্য সৃষ্টির পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে কখনোই কারো মত সহ্য করে না, আওয়ামী লীগ যে সহিষ্ণুতার রাজনীতি করে না, আওয়ামী লীগ যে সব সময় একটা দাম্ভিকতার ব্যাধিতে ভুগছে, এটা তার নতুন করে আমাদের জানার দরকার। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ত্রুটি আছে আমাদের, কিন্তু সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে গণতন্ত্রের জন্য সঠিক পথে এগোতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় যে জিনিস দরকার হবে, সেটি দলের মধ্যে যেমন ঐক্য দরকার হবে, জাতীয় ঐক্য দরকার হবে। যে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের একটি জাতীয় ঐক্য তৈরি। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় তিনি বলেন, আসন্ন পহেলা বৈশাখের আগেই শ্রমিকদের কিছু পাওনা পরিশোধ করা হবে। প্রাপ্তির জন্য অনেকদিন যাবত চেষ্টা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে টাকাটা এরপর আমরা পাই নাই। এবং আজকে সেই টাকা প্রাপ্তির চূড়ান্ত নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট সভায় অর্থমন্ত্রীকে দিয়ে দিয়েছেন এবং মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব সবাই নির্দেশনা মেনে নিয়েছেন আর কি। নির্দেশনা টাকাটা এখন প্রাপ্তিটার কোনো প্রতিবন্ধকতা নেই, আর কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ করে তিনি এই টাকা বলছে পয়লা বৈশাখের আগেই তাদের এই মজুরির টাকাটা কমপক্ষে দিয়ে দেওয়ার জন্য, এবং বাদবাকি টাকা পেতে আমরা হয়তো সপ্তাহে নাকি আমাদের ফুল টাকা পেয়ে যাবো, বকেয়া পাওনা ওটা তারা পেয়ে যাবে। এদিকে টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার দুপুরে প্রতিমন্ত্রীর ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানান তারা। শ্রমিকদের অভিযোগ, এর আগেও সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হলেও তার কোনো সুফল পাননি পাটকল শ্রমিকরা। তাই এবার টাকা হাতে না পাওয়া পর্যন্ত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। এর আগে সকালে আন্দোলনকারী শ্রমিকরা খালিশপুরে প্লাটিনাম জুট মিল গেটের সামনে বিক্ষোভ করে। গত 8 দিন টানা কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছে। এর পূর্বেও প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন গ্রাচুটি পিএফ বাবদ 374 কোটি টাকা এবং পাট ক্রয় করার জন্য 200 কোটি টাকা। সেই ওয়াদা আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, যে কারণে আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত আমাদের সহসা মিলের অ্যাকাউন্টে টাকা প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস করি না। এবার প্রবাসের খবর।
যুক্তরাষ্ট্রের পরিবহন বাণিজ্যের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ম্যান্ডি ট্রানজাম এবার এককভাবে প্রবাসী বাঙালিদের সেবায় চালু করেছে godhaka.com নামে নতুন কার্যক্রম। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কার্যক্রমটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাবাসসুম আহমেদ। নতুন কার্যক্রম চালুর অংশ হিসেবে এদিন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কিং প্লাজায় প্রতিষ্ঠানটির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। godhaka.com যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি টিকিটের দামও সাধ্যের মধ্যে রেখেছে বলে জানান ম্যান্ডি ট্রানজামের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সন্তান উইলিয়াম গোমেজ। নামমাত্র মুনাফায় সর্বোচ্চ যাত্রী সেবা দেয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবসায় পাইকারি বাজারে ম্যান্ডি ট্রান্সজামের বার্ষিক ব্যবসায়ের পরিমাণ যেখানে $80 লাখ, সেখানে গোঢাকার ব্যবসার পরিমাণ মাত্র $15 লাখ। এতে সহজেই বোঝা যায় আমরা কত কম মুনাফা করছি। সব অপশক্তিকে প্রতিহত করে আগামীতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফ্রান্স শাখা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে বলে অভিমত ব্যক্ত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার প্যারিসের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সাধারণ সভায় বক্তারা পূজা উদযাপন ও উৎসব আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। সংগঠনের সভাপতি রতীশ দেব জেতিশের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক সুমা দাসের পরিচালনায় সাধারণ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপদেষ্টা দীপঙ্কর রায় করুণা, মানিক লাল দাস, পরিমল দাস, বিধান দাস, বাসুদেব বণিক, বিভা রানী দাস, শিল্পী দাস, গীতন চৌধুরী, গোপাল চন্দ্র দে, সুমন দেব সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। জেএমজি কার্গো ও বাংলাদেশ টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির যৌথ উদ্যোগে পূর্ব লন্ডনের মালবারি প্যালেস স্কুলের জিমনেশিয়াম হলে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রোববার সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম ও জেএমজি কার্গো ব্যবস্থাপনার পরিচালক মনির আহমেদ। এতে 3টি গ্রুপে 24টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নাহতাব চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির ব্যবস্থাপনা পরিচালক রফিক হায়দারম, খালেদ আহমেদ, শামসাদুর রহমান রাহিন, মুনিম জাহেদি ক্যারল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল্লাহ মহিম ও শফিকুল ইসলাম। আগামীতে আরো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের বিচার কাজ শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ 5 জন আসামির মধ্যে শুধুমাত্র শামসুদ্দিন আহমেদ কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি এ 5 জনের বিরুদ্ধে আনা 71 হত্যা, আটক, নির্যাতনের 7টি অভিযোগেরই প্রমাণ করতে পেরেছেন তারা। 1971 সালে এদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলির মধ্যে 7টা অভিযোগ আনা হয়েছে। এই 7টা অভিযোগ হচ্ছে হত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন, অপহরণ, এই সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। আমরা বিশ্বাস করি সন্দেহাতীতভাবে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমাদের আইন ও বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা পহেলা বৈশাখে উচ্ছৃঙ্খলতা বলে তারা দেশ ও ধর্মবিরোধী। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠীর এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দেশজ সংস্কৃতি বুকে ধারণ করে নির্ভয়ে বৈশাখ পালনের মাধ্যমে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী। পয়লা বৈশাখ কোনো বেলল্যপনা নয়। পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে বাংলাদেশ দেশজ সংস্কৃতির চর্চা করবে। আর দেশজ সংস্কৃতিতে আমি লালিত না হলে, আমি পক্ষে ধারণ না করলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে। সেই জন্যে আজকে ব্যর্থহীন কণ্ঠে বলতে হবে, পয়লা বৈশাখকে যারা বেলল্যপনা বলে তারাই আসলে অশ্লীল, তারাই দেশ বিরোধী, তারাই ধর্মবিরোধী কুলাঙ্গার বাংলার মাটিতে। খাদ্যে ভেজালকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার বিকেলে শাহবাগের নিরাপদ পথ খাবারের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে রাজধানীবাসীর মধ্যে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
ঢাকা শহরে 700 গাড়ি বিতরণ করা হবে বলেও জানান তারা। মানসম্মত খাবার তৈরি ও বিক্রির পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়তে কার্যক্রম ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন ঢাকা দক্ষিণের মেয়র। এ পর্যায়ে 80টি গাড়ি হস্তান্তর করা হয়। খাদ্যে ভেজালকারী যত শক্তিশালী হোক, যত ক্ষমতাবান হোক, এক বিন্দু আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত স্ট্রিক্ট ভাবে এই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করছি, যাতে আমরা একটা সেফ ফুড মানুষকে এনশিওর করতে পারি। প্রবাসের সময় আরো থাকছে। স্বাধীনতা কাপে জয়ের ধারা অব্যাহত শেখ রাসেলের। রহমতগঞ্জের বিপক্ষে 2-1 গোলের জয় উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8.10 কোটি পাচারের বিষয়ে মঙ্গলবার প্রাথমিক তদন্ত শুরু করবে দেশটির বিচার বিভাগ। এজন্য আগামীকাল বিচার বিভাগের প্রাথমিক শুনানিতে মায়া দেগুইতোকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে সহকারী প্রসিকিউটর গিলিম্যারি প্যাকামেরা জিজ্ঞাসাবাদ করবেন মায়াকে। এছাড়াও মাইকেল ক্রুজ, জেসি ল্যাগ্রোসাস, আলফ্রেড সান্তোস ও এনরিকো ভাস্কুইজ এই 4 জনের জাল অ্যাকাউন্ট জুপিটার শাখায় কিভাবে খোলা হয়েছিল সে বিষয়েও জবাব দিতে বলা হয়েছে মায়াকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার এই 4টি অ্যাকাউন্টে পাচার করা হয়। এর আগে দেগুইতোর বিরুদ্ধে মামলা করে আরসিবিসি ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। দেশপ্রেমে সমৃদ্ধ পূর্ণাঙ্গ বাঙালি হয়ে গড়ে ওঠার লক্ষ্য নিয়ে নববর্ষ বরণে এবারও প্রস্তুত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আর এবছর তাদের বর্ষবরণের মূল বিষয়বস্তু মানবতা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এ সময় বর্ষবরণে ছায়ানটের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। এছাড়াও ষড়যন্ত্রকারীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি সঞ্জিদা খাতুন। আর এসব ষড়যন্ত্র রুখতে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ছায়ানট এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। 1.5 শতাধিক শিল্পীর অংশগ্রহণে প্রতিবারের মতো এবারের অনুষ্ঠানও ভোর 6:30টায় শুরু হবে বলে জানান আয়োজকরা। এরপর আয়োজিত গানের মহড়ায় অংশ নেন শিল্পীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের বিধানসভা নির্বাচনের আসামের 61টি ও পশ্চিমবঙ্গের 31টি আসনের ভোট গ্রহণ। তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। পশ্চিমবঙ্গের মাওবাদী অঞ্চলের প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোটে বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের 163 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেন ভোটাররা। বর্ধমানের জামুরিয়ায় একটি ভোট কেন্দ্র থেকে কয়েক বস্তা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এ সময় বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল ও বাম ফ্রন্টের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পশ্চিমবঙ্গে মোট 294টি আসনে নির্বাচনে 6 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। 5 মে সবশেষ দফার ভোটের পর 19 মে একই সঙ্গে ভোট গণনা করা হবে। দেশের ক্রিকেট প্রসঙ্গ। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা খুঁজে পেয়েছেন তাদের নির্দিষ্ট গন্তব্য। এবার নিজ দলের হয়ে পারফর্ম করতে মুখিয়ে আছেন তারা। প্লেয়ার বাই চয়েসের প্লেয়ার্স ড্রাফটে হাতে কলমে আবাহনী শক্তিশালী দল গড়লেও মোহামেডান লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ছাড়াও অন্যান্য দলগুলোর ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী নিজেদের দল নিয়ে। আর আসরে দারুণ কিছু করে দেখাতে, পারিশ্রমিক বুঝে পেতে বিসিবির আশ্বাসে সন্তুষ্ট তারা। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট শেষে ক্লাবগুলো বেছে নিয়েছে তাদের কাঙ্ক্ষিত ক্রিকেটারদের। এবার মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। এবারের প্লেয়ার বাই চয়েসে অন্য ক্লাবগুলোর তুলনায় আবাহনীর ভাগ্য যেন একটু বেশি সহায় ছিল। মোহামেডান লিজেন্ডস অফ রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ছাড়াও অন্য দলের ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী নিজেদের দল নিয়ে। দলীয়ভাবে সফল হবার পাশাপাশি এবার ব্যক্তিগতভাবেও সফল হতে চান লিখন, মুক্তার, রবিউল, রাজুর মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। আমাদের টিমটা আল্লাহর মধ্যে একটু দেখতে গেলে সবার থেকে একটু আগাই আছে। তো এটা আসলে
মানে মাঠে প্রমাণ করতে হবে আমাদের। সবচেয়ে বড় কথা যে একটা টিমে একটা ভালো ক্যাপ্টেন থাকলে যা হয়, তো আমাদের একটা ভালো ক্যাপ্টেন পাওয়া গেছে। আশা করি এই বছর আমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে। মাস্টার ভাই আমাদের টিমে আছে। কলাবাগানে আমি লাস্ট ইয়ার খেলছি, লাস্ট ইয়ারে আরো 2-3টা প্লেয়ার আছে। তো জিনিসটা হয়েছে কি, তো মানে আমাদের জন্য বেটার হবে। আমাদের টিমে সাকিব ভাই আছে, তামিম ভাই আছে, ইভেন দ্যাট ইয়াং অনেক প্লেয়ারই আছে, আন্ডার-19 এর কিছু প্লেয়ার আছে। সো আমি যেটা মনে করি যে আমাদের টিম চ্যাম্পিয়ন তো সব আল্লাহর হাতে, বাট আমরা ফাইট করার মতো টিম। এমনিতেই প্লেয়ার বাই চয়েসে কমে এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। তার উপর এই পদ্ধতিতে আগেও পুরো টাকা বুঝে না পাওয়ার তিক্ত অভিজ্ঞতাও আছে অনেকের। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক মেটাতে বিসিবি সভাপতির আশ্বাস কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে তাদের মনে। আমরা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেক কমে খেলতেছি, তো এখন এই কমের অ্যামাউন্টটা যদি আমরা প্রপার হইতে পাই, তো তাহলে হয়তো বা নিজেকে বলতে পারবো যে না ঠিক আছে। ম্যাক্সিমাম প্লেয়ার এখানে খেলে এবং সবার এটা মানে রুটি রুজি আর কি। তো আমি অ্যাটলিস্ট আশা করবো যেন পেমেন্টটা মেক শিওর করে আর কি ক্রিকেট বোর্ড। কাঠ ফাটা রোদে ঢাকা প্রিমিয়ার লিগ, কখনো আবার বৃষ্টিতে ম্যাচ ভেসে যাবার শঙ্কা। তাই এমন মৌসুমে লিগ খেলা নিয়েও অসন্তুষ্টি আছে অনেকের মাঝে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাধীনতা কাপ ফুটবলের খবর। জয়ের ধারা ধরে রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষস্থান ধরে রেখেছে মারুফুল হকের শিষ্যরা। অন্যদিকে উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এ মৌসুমে দেশের নামি দামি ফুটবলারদের সঙ্গে চুক্তি। সব মিলিয়ে ভক্তদের প্রত্যাশার চাপটাও এখন চট্টগ্রাম আবাহনীর উপর একটু বেশি। বন্দরনগরীর দলটির সামনে সবেমাত্র চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া উত্তর বারিধারাকে বড় ব্যবধানে হারিয়ে দাপট জানান দেওয়ার ভালো সুযোগও ছিল। 12 মিনিটে মেজাজ হারিয়ে বারিধারাকে বিপদে ফেলেন কসকো ওলাসুকানমি। রেফারিকে আপত্তিকর কথা বলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই নাইজেরিয়ান। যদিও 10 জনের খর্বশক্তির প্রতিপক্ষকে পেয়েও খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। জোয়েল পেভলিকের দলকে বারিধারা গোলবঞ্চিত রেখেছে 48 মিনিট। তবে দ্বিতীয়ার্ধের 4 মিনিটে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ আসেন ত্রাণকর্তা হয়ে 1-0 গোলে এগিয়ে নেন দলকে। 67 মিনিটে হাইতিয়ান নোয়েলের গোলে লিড বাড়ায় আকাশী নীলরা। তবে ম্যাচের শেষ মুহূর্তে সবুজের গোলে ব্যবধান কমালেও টানা চতুর্থ হার এড়াতে পারেনি উত্তর বারিধারা। অন্যদিকে রহমতগঞ্জ শিবিরে ম্যাচের শুরুতেই কাঁপন ধরিয়ে দিয়েছিল জায়ান্ট শেখ রাসেল ক্রীড়াচক্র। 5 মিনিটেই অধিনায়ক মিশুর ক্রসকে দারুণ এক হেডে গোলে পরিণত করেন ইথিওপিয়ান ফরওয়ার্ড ফিকরু। 10 মিনিট পর জাহিদ হাসান এমিলির বাড়ানো বলে পল এমিলের গোলটি হলো আরো নান্দনিক। 15 মিনিটে 2 গোল হজম করে যেন হুঁশ ফিরল রহমতগঞ্জের। এরপর মারুফুলের শিষ্যদের ভালোই সামাল দিয়েছে তারা। যদিও শেষ দিকের একটি গোল শোধের পরও জায়ান্টদের জয়রথ থামাতে পারেনি রহমতগঞ্জ। 3 ম্যাচের সবকটিতে জয় নিয়ে 9 পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেল থাকলো বি গ্রুপের শীর্ষেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পহেলা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা নেয়ার দাবি ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার। বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করতে আবারও আহ্বান। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বিএনপি জামায়াত সহিংসতা না করলে 1 বছর আগেই প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যেত বললেন প্রধানমন্ত্রী। এবং 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।